বাসর ঘরে রেখেছে বউ, এখনো বাসর ঘরে যায়নি। ওর শাশুড়ি যে বলছে, বৌমা কি করবা জানি না, আমার কিন্তু নাতি চাই। বলে আরে মা সময় দেবেন না। কিছুক্ষণ পরে দাদি শাশুড়ি গিয়ে বলছে, এই কি করবা জানি না, আমার কিন্তু পুতি চাই। বলে দাদি শাশুড়ি একটু সময় দেন। দেবর আর ননদ যে বলছে, ভাবি কি করবা জানি না, আমাদের কিন্তু ভাতিজা চাই। বলছে আরে সময় দিবি না। কিছুক্ষণ পরে স্বামী এসে বলছে, কই কি করবা আমি জানি না, আমি ঘুমিয়ে গেলাম, আমি কিন্তু বেবি চাই। মহিলা এবার ঘুমটা ফেলে দিয়ে বলছে, তোর বংশ কিসব পাগল। একজন এসে চাই নাতি, একজন পুতি, একজন ভাতিজা, আর তুমি চাও বেবি আর ঘুমিয়ে পড়ো। আমি কি সব ডাউনলোড করে নিয়ে আসবো? আমার সময় করেছিলাম সূরা কসস। কসস শব্দের শাব্দিক অর্থ ঘটনা সমূহ। কসস মানে কি? কাহিনী। বিভিন্ন কাহিনী আল্লাহ সূরার ভেতরে দিয়েছেন। ৮৮টা আয়াত আছে, মাত্র একটা আয়াত পড়েছি, ৮৩ নাম্বার আয়াত। রব্বুল আলামিন বলেন, তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। হচ্ছে বলেন সুবহানাল্লাহ। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, যারা তাকওয়া অবলম্বন করবে এই মানুষগুলোর জন্য আখিরাত শুভ পরিণাম তাদের জন্য অপেক্ষা করছে। এটা বাংলা অর্থ ছিল। এবার আমরা তাফসিরে যাচ্ছি। এক নম্বরে এখানে পেয়েছি তিলকা দার। আপনি দারের আগে আলিফ লাম আছে, নির্ধারিত করে আল্লাহ দিচ্ছেন আখিরাতের যে ঘর, তার মানে এটার নাম জান্নাত। এটার নাম কি? আখিরাতের এই জান্নাতের এই ঘরগুলো আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তাদের জন্যই বানাবেন। লিল্লাযিনা লা ইউরিদুনা, যারা চাই না উলুওয়ান ফিল আরদি, জমিনে উদ্ধত্ত প্রকাশ করতে চায় না, অহংকার করতে চায় না, নিজেকে প্রকাশ করার জন্যে, প্রচার করার জন্যে যারা চায় না কিছু মানুষের কাছে। ওয়ালা ফাসাদা, জমিনে বিশৃঙ্খল পরিবেশ যারা তৈরি করতে চায় না। এখানে ফাসাদের প্রায় ২৯টা অর্থ আছে। ফাসাদ মানে বিশৃঙ্খলা, ফাসাদ মানে এই যে বোমাবাজি করেন, ফাসাদ মানে মানুষকে যারা বিনা কারণে মামলা দিয়ে ধরিয়ে দেয়, এটাও ফাসাদ। আর এটা ১৫ বছর বেশি ছিল না? এই কথা বলেন না কেন? এই ফাসাদকে মোকাবেলা করার জন্যে কিছুদিন আগে বাংলাদেশে একটা গজব নাজিল হয়েছিল। ফেব্রুয়ারির ৫ তারিখে একটা আযাব নাজিল হয়েছিল বাংলাদেশে। ওই আযাবের নাম হচ্ছে আযাবুল বুলডোজার। থাক থাক, ঠিক আছে। ওই নাম কি? কি নাম কি? আহজাব। আহজাব মানে যৌথ বাহিনী। এই আযাবের ২২ নম্বর আয়াতে রব্বুল আলামিন ১৫০০ বছর আগে জানিয়েছে, অথচ আমার মনে হয় ফেব্রুয়ারির ৫ তারিখের পর থেকে আয়াতটা আরেকবার নাযিল হয়েছে। ওয়ালাম্মা রাআল মুমিনুনাল আহজাব, ওয়া মানে এবং লাম্মা মানে যখন, র মানে দেখলো, মুমিনুনা মানে মুমিনদের, আহজাব মানে যৌথ বাহিনী। মুমিনদের একটা দল যখন দেখলো যে যৌথ বাহিনী কাজ করছে, তখন এরা এত বেশি খুশি হয়েছে, ক্বালু, তারা বলতে আরম্ভ করেছে, হাদা মা ওয়াদানাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া মা যাদাহুম ইল্লা ঈমানান ওয়া তাসলিমা। ১৫০০ বছর আগে আয়াতটা তাবুকের যুদ্ধের সময় নাজিল হওয়া। যৌথ বাহিনীরা কাজ করবে ৩টা। কয়টা? এক নম্বরে বিশৃঙ্খল পরিবেশ দেখলেই সেখানে হানা দেবে। ২ নম্বরে নেশাদ্রব্য, যারা ওই যে ইউনূস সাহেব বলছিলেন, মাদক বলতে শুধু লাল পানি না, এ বাবাও মাদক। বাবা মানে বাবা না, ইয়াবা।
যত রকমের নেশাদ্রব্য জিনিস আছে এগুলো ধ্বংস করার জন্য কিন্তু যৌথ বাহিনী অলরেডি লেগে পড়েছে। উনি বলছিলেন না যে সব নিয়ে কিন্তু দল তৈরি করা, এর ভেতরে আর্মি আছে, বিডিআর আছে, পুলিশ আছে, যত বাহিনী বাংলাদেশে সব দিয়ে যৌথ বাহিনী চালাচ্ছে। কখন না জানি কার বাড়িতে যে হাজির হয়। 3 নম্বরে নিরাপত্তা দেওয়ার জন্য এই বাহিনী কাজ করে যাবে। আল্লাহ পাক বলেন মুমিনদের একটা দল যখন যৌথ বাহিনী দেখে তখন তারা আনন্দ করে, আর সবচাইতে বড় নারাজ হয়, অখুশি হয়, ঝামেলায় পড়ে তারা যারা খুনি, যারা বিশৃঙ্খলা তৈরি করে, ফাসাদ তৈরি করে। সুতরাং যারা পালিয়েছে তাদের উস্কানিতে পড়ে যদি এই দেশে এখন কেউ নতুন করে বিশৃঙ্খলা তৈরি করেন, গোপালগঞ্জের মতো পেছনে লাল হয়ে যাবে। একবার চালিয়েছিল না যৌথ বাহিনী, দেখেছিলেন না কি লাল, বান্দরের পেছনের মতো লাল হয়ে গিয়েছিল। ওই সময় শুনতাম গোপালগঞ্জ থেকে কেউ যদি ঢাকায় আসে, বসে আসলে 300 টাকা, দাঁড়িয়ে আসলে 1000 টাকা। বসে আসবে কি করি? এখন যেহেতু শুধু গোপালগঞ্জ না, সারা দেশের জন্য যৌথ বাহিনী ডেভিল হান্ট চালাচ্ছে। এর বাংলা কি? শয়তানের খোঁজে। আসলে যারা দুনিয়াতে বিশৃঙ্খলা তৈরি করতে যায় ওরা আল্লাহর বান্দা থাকে না, ওরা হয়ে যায় টাটকা নির্ভেজাল শয়তান। এটা 1500 বছর আগে না, আরো হাজার হাজার বছর আগে হযরতে শুআয়ব আলাইহিস সালামের জামানার ঘটনা। ওই জামানার জাতিকে আল্লাহ পুরাটা ভরত করে দেয়, ধ্বংস করে দেয় 4টা অপরাধের কারণে। যে 4টা অপরাধ এখন বাংলাদেশে অলরেডি চলছে। আমার আশঙ্কা হচ্ছে না জানি আমরাও আবার ওদের মতো ধ্বংস হয়ে যাই কিনা। বিশ্বনবী যেহেতু দোয়া করেছিলেন, হে আমার মালিক আমার উম্মতদেরকে অন্যান্য নবীর উম্মতদের মতো, জাতির মতো একবারে ধ্বংস করে দিও না, এই কারণে আমার মনে হয় কিছু হয় না। ওই জামানায় তারা প্রথম কাজ করত, এটা সূরা আরাফে আছে, 8 নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠার 7 নাম্বার লাইনে আছে, 85 নাম্বার আয়াত। রব্বুল আলামিন বলেন ফাউফুল কাইলা ওয়াল মিজান ওয়ালা তাবখাসুন নাসি আশিয়াআহুম ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা ইলা আখির আয়াত। ওই জামানায় শুআয়ব নবীর জাতিকে আল্লাহ যে ধ্বংস করেছিলেন 4টা কারণে। প্রথম নাম্বার কারণ তারা ওজনে কম বেশি করত। কিসে? এই ওজন মনে করেন কি শুধু দাড়ি পাল্লায় ওজন? হ্যাঁ না, এই যে আমি চেয়ারে বসে আছি, এখান থেকে যে কথাগুলো ডেলিভারি দেয় এটাও একটা ওজন। কারণ যেই কথা যেই পরিবেশে, যেই সমাজে, যেখানে বলা দরকার ওই কথাগুলো ওখানে না বলার মানেই হচ্ছে আপনি ওজনে কম বেশি করছেন। আজ প্রাইমারি থেকে একেবারে বিশ্ববিদ্যালয় পর্যন্ত, নুরানি মক্তব থেকে দাওরা হাদিস মাদ্রাসা পর্যন্ত যারা শিক্ষক শিক্ষিকা এরা কিন্তু নেওয়ার সময় ঠিক মতোই দেয়, নেওয়ার সময় ওরা আর দেওয়ার সময় ঠিক মতো দিতে চায় না। আল্লাহ পাক বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন। ধ্বংস হয়ে যাক ওই মানুষগুলো যারা ওজনে কম বেশি করে, নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। আপনি বলেন তো প্রাইমারি থেকে একেবারে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যারা শিক্ষক, যে যে সেক্টরে আছে, জ্ঞান না থাকলে এমনি তার শিক্ষক বানিয়েছে। বলেন একটা শিক্ষক হতে হলে কত জায়গা থেকে কত জ্ঞান তারে আহরণ করা লাগে, অর্জন করা লাগে। সে তো জ্ঞানগুলো ঠিক মতোই নেয়, কিন্তু দেওয়ার সময় এই জ্ঞান আর ডেলিভারি দিতে চায় না ক্লাসে। তখন বলে প্রাইভেট পড়া লাগবে, কোচিং করা লাগবে। আমি আজকে কুষ্টিয়া ভার্সিটিতে ছিলাম সকালবেলা, আমার যিনি ডিন উনি ডাক দিয়েছিলেন, সামনে একটা অনুষ্ঠান। আমি মাঝে মাঝে বলি ওনাদের কথা, উনি মনে হয় শুনিয়েছে কোনো জায়গায়। একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে হলে ডক্টরেট ডিগ্রি যারা অর্জন করে কত পড়াশোনা করা লাগে আপনি জানেন? কমপক্ষে 24 ঘন্টার 18 ঘন্টা লেগে থাকা লাগে।
আমি স্যারের বাড়িতে রাত 2টা 2:30টার সময় যেয়ে দেখেছি বইগুলো সব মেলানো। স্যার এত রাতে? বলে কালকে বেশি পড়তে পারি নাই, এ রাত 2:30টার সময় ঘুমিয়ে পড়েছিলাম, বইগুলো এখনো সাজানো হয়নি। বেশি পড়তে পারে না, রাত 2:30টা বেজেছে, বেশি পড়লে কয়টা বাজতো? বিশ্ববিদ্যালয়ে যারা ক্লাস নেয় আমি দেখেছি 45 মিনিটের একটা ক্লাস নিতে হলে কমপক্ষে তারা অন্তত 20 ঘন্টা ওই সাবজেক্টের উপরে, লেকচারের উপরে পড়াশোনা করা লাগে। কারণ সামনে যারা বসে আছে এই যে 80-85 জন ছেলে মেয়ে, সবগুলো ম্যাগনেট, এরা তো আর এই জগা খেচুড়ি বসে নেই। আপনি আন্দাজে যা বোঝাবেন ওরা বুঝে ফেলবে, এমন প্রশ্ন করবে বাপ বলে ফেলবে। অন্তত প্রশ্নের জবাবগুলো দিতে হলে ওই সাবজেক্টের উপরে 20 থেকে 25টা বইয়ের রেফারেন্স দেওয়া লাগে। আপনি না পড়লে বলবেন কি করি? আমি বললাম স্যার আপনারা এই যে ক্লাসগুলো নেন, 82টা ক্লাস নেওয়ার কথা সেমিস্টার হিসাবে, অথচ ভার্সিটির অধিকাংশ শিক্ষক, আমি জানি এটা রেকর্ড হচ্ছে, কালকে শুনবে স্যাররা, আমি সবাইকে বলছি যেহেতু আমাদের আখেরাতের ঘর দরকার, আপনারা 82টা ক্লাসের ভেতরে 2টা 3টা নেন, বাকিগুলো সব আল্লাহর রাস্তায় মাফ করে দিন। কি করেন সময়গুলো? রাজনীতি করে বেড়ান। আর বাকি কি করেন? বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যে টাকা খান আর ক্লাস নেন। কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের নামের আগে কি লেখা আছে? ইসলামী। ইসলামী লেখা থাকে, এই যদি এই করে, বাকি যেখানে ইসলাম নেই। আমি তো জাহাঙ্গীরনগরে প্রথম বছরে পরীক্ষা দিয়েছিলাম, ওখানে তো বাবা শাহজালাল সব হালাল, ওখানে দর্শনের সেঞ্চুরি করে মিষ্টি খাওয়ায়। বলেন তো এই মানুষগুলো নেওয়ার সময় একটা শিক্ষক কত জ্ঞান অর্জন করে, দেওয়ার সময় ডেলিভারিতে আর দিতে চায় না, ক্লাসে যে দেবে না, বলে প্রাইভেট পড়ে লাগবে, বাড়িতে আসিস, অমুক সময় কোচিং এ আসবে, তখন ঠিক করে দেব। আপনার জীবনে এই টাকা হালাল হবে? বলেন। এই যে ওজনে কম বেশি আরম্ভ হয়ে গেল, এই 15.5 বছরে কত কিছু উপর থেকে ওজন করেই দেয় সরকার, কিন্তু এই নাটোরের সিংড়া খেজুরতলা পর্যন্ত আসতে আসতে এগুলোর ওজন ঠিক থাকে না। আপনি দেখছেন না বেঞ্জির কি বলেছে? প্রশাসনে এখনো 100 জনের 90 জন আমাদের। তোমরা আন্দোলন করো, আন্দোলন করে আগে নির্বাচনটা নিয়ে আসো, বিএনপিকে বসাই আমরা, এরপরে ওদেরকে উল্টাপাল্টা করে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে নামিয়ে আবার আগে যা ছিল তাই হবে। শয়তান যে ফাঁদ পাতে আল্লাহ সব আগে ষড়যন্ত্র ফাইনাল করে দেয়। এই জন্য ষড়যন্ত্র এখন পা দেওয়া যাবে না। আমরা বারবার জানাচ্ছি, যারা দায়িত্বে আছেন খুব তাড়াতাড়ি সংস্কার করেন, এত সময় দেওয়া যাবে না। আপনি দেখতে পাচ্ছেন এই জালেমদের হাতে এখনো রক্ত লেগে আছে, কেন ওরা চেয়ারে বসে থাকবে? 1628টা চেয়ারে যারা ছিল 15 বছর, একটা চেয়ারে কেউ যেন না থাকে। পাগল হয়ে গেছে আমাদের এই চাঁপাই নবাবগঞ্জের হারুন আর হারুনের বউ। আমার মনে হয় ওদের পাগলা কুত্তা 2 জনকে কামড় দিয়েছে। এক লোক বিয়ে করে বাসর ঘরে রেখেছে, বউ এখনো বাসর ঘরে যায়নি। ওর শাশুড়ি যে বলছে, বৌমা কি করবা জানি না, আমার কিন্তু নাতি চাই। বলে আরে মা সময় দেবেন না। কিছুক্ষণ পরে দাদি শাশুড়ি গিয়ে বলছে, ওই কি করবা জানি না, আমার কিন্তু পুতি চাই। বলে দাদি শাশুড়ি একটু সময় দেন। দেবর আর ননদ যে বলছে, ভাবি কি করবা জানি না, আমাদের কিন্তু ভাতিজা চাই। আরে সময় দিবি না। কিছুক্ষণ পরে স্বামী এসে বলছে, কই কি করবা আমি জানি না, আমি ঘুমিয়ে গেলাম, আমি কিন্তু বেবি চাই। মহিলা এবার ঘুমটা ফেলে দিয়ে বলছে, তোর বংশ কিসব পাগল, একজন এসে চাই নাতি, একজন পুতি, একজন ভাতিজা, আর তুমি চাও বেবি আর ঘুমিয়ে পড়ো। আমি কি সব ডাউনলোড করে নিয়ে আসবো? আমার সময় দেওয়া লাগবে 10 মাস 10 দিন, এরপরে বাসর হওয়া লাগবে, তারপরে কারো ভাতিজা, কারো মেয়ে, কারো ছেলে, কারো নাতি, কারো পুতি, কারো বেবি সব হবে। কথা বলেন ঠিক কিনা? দায়িত্ব দিয়েছেন মাত্র আজ 6 মাস, তারপরেও 120টার উপরে আপনি আন্দোলন করে ফেললেন। 15 বছরে তো 20টাও করতে পারেননি।
তারে কাজ করার মতো সময় দেবেন না। এখনো বাসরই হয়নি, 10 মাস 10 দিন যায়নি, ছেলে দেন, বেবি দেন, তো ওকে ডাউনলোড করে নিয়ে আসবে। সুতরাং না, আমরা চাই খুব তাড়াতাড়ি, আপনাদেরকেও আমরা বেশি সময় দিতে চাই না, তাহলে ওই ডাইনি বসে বসে চিন্তা ভাবনা উল্টাপাল্টা করবে। নির্বাচিত সরকারের হাতে যতদিন দেশটা না যাবে ওর ষড়যন্ত্র থামবে না। কথা বলেন না কেন? ষড়যন্ত্রের জাল ওখান থেকে পাতে, আর এখান থেকে কিছু মানুষ উস্কানিতে পা দিয়ে নিজের পেছন নষ্ট করে। এই যে জাহাঙ্গীর মেয়র, অবৈধ মেয়র গাজীপুরের, তার উস্কানিতে পা দিয়ে 2টা ছেলেকে মেরে ফেললেন, কতগুলো মানুষ হাসপাতালে। এখন এই যে সারা দেশে এই জের চলছে, কে নেবে এই জের? যৌথ বাহিনী। এটা দেখলে মমিন যারা, ইমান যাদের আছে, এই মানুষগুলো খুশি। কিন্তু যারা খনি, যারা বিশৃঙ্খলাকারী, যারা মাদকের সাথে কারবারি, তাদের কিন্তু টেনশনের শেষ নেই। কে কথা বলছেন? সুতরাং আমরা চাচ্ছি আপনারা খুব তাড়াতাড়ি করেন, একটা চেয়ারেও যেন কেউ না থাকে। এরা যতদিন থাকবে ততদিন আবার নতুন নতুন করে রিকশা নামাবে, আনসার নামাবে। এক কথা বলেন, এই জন্য তাড়াতাড়ি করেন ভাই, কোনো ওজনে কম বেশি হবে না। পদ্মা সেতু বানাতে 42,000 কোটি টাকা খরচ, অথচ এখন বিশেষজ্ঞ যারা বলছে এই টাকা দিয়ে 4টা পদ্মা সেতু বানানো যেত। কোথায় গেল টাকাগুলো? ওজন তো ঠিক মতোই ছিল, পরবর্তীতে 3বার বাজেট বাড়িয়ে এই টাকাগুলো কই? ওপর থেকে নেওয়ার সময় ঠিক মতোই নেয়, দেওয়ার সময় আর দিতে চায় না। এদের জন্য ধ্বংস। কে বলছেন? আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাওফুন। ধ্বংস হয়ে যাক ওই মানুষগুলো যারা নেওয়ার সময় ঠিক মতো নেয়, দেওয়ার সময় আর ওজনে ঠিক মতো দেয় না। এদের কারণেই বাংলাদেশ ধ্বংসের দ্বার প্রান্তে। এই জন্য আমরা চাচ্ছি এমন মানুষের হাতে আমরা তুলে দিতে চাই যারা নেওয়ার সময় ঠিক মতো নেবে, দেওয়ার সময়ও ঠিক মতো দেবে। আপনি মাওলানা মতিয়ার রহমান নিজামী নেওয়ার সময় যা নিয়েছে, দেওয়ার সময় তাই দিয়েছে। আলী হাসান মুজাহিদ নেওয়ার সময় যা নিয়েছে ওজনে, দেওয়ার সময় তাই দিয়েছে। এইরকম মানুষ মাত্র 151 জন তৈরি করে দেন, এই দেশটা মিনি জান্নাত হয়ে যাবে। আর এই কথা বলতে গেলে কিছু চোর, কিছু চরিত্রহীন এই মানুষগুলো বলে হুজুর এটা রাজনীতি। যাদের আলাদা কোনো কর্মজীবন নেই, শুধু রাজনীতি তাদের কর্মজীবন, বুঝবেন ওটা বাটপার। হ্যাঁ, কথা বলেন না কেন? আপনি তাকান, এই দেশে যারা রাজনীতি করছে অধিকাংশগুলোর কর্মজীবন নেই, কিন্তু যাদের কর্মজীবন একটা আলাদা আছে, আর রাজনীতিকে যারা ইবাদত মনে করে পালন করে, তাদের জীবনে চায়রানাও দুর্নীতি নেই। এত কিছু বলার পরও কিছু মানুষ বলে না হুজুর মনে হয় টেনে বলছে। আমি টেনে বলছি মানে? আমি তো বাস্তব দেখাচ্ছি। কয়েকদিন আগেও গিয়েছিলাম পাবনায়, দুইটা মন্ত্রণালয় রিজেক্ট চালিয়েছে। মন্ত্রী ছিল আবার এমপি ছিল, তার ঘরটা এখনো পর্যন্ত কাঁচা দেওয়াল, উপরে টিন। বাস্তবতা বোঝেন? ভূমি মন্ত্রীর দায়িত্ব পেয়েছিল এই দেশের এক কোলাঙ্গার, 630টা বাড়ি বানিয়েছে। আমি কয়েকদিন আগে মালয়েশিয়া ছিলাম, যেই হোটেলে উঠি দেখি নিচে 2 শয়তান চা খাচ্ছে। কি গো এখানে? হুজুর আমরা আগেই পালিয়েছি। কেন? সাহেব পাড়া বানিয়েছেন, থাকবেন না? ওখানে থেকে মায়ের খাবো, ঘর তালা লাগানো। কারণ এদেশেও বাঙালি আছে, যদি ওখানে যায় পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবে। শুধু কি বাইরে, সারা বাংলাদেশের একই অবস্থা। কথা বলেন, উস্কানিমূলক কথা বলবেন, 32-এর মতো হবে। এই জন্য সাবধান, নিজে বিপদে পড়েছেন, কাউকে যেন আর বিপদে ফেলেন না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক, ঘোষণা অলরেডি দিয়ে দিয়েছে, সামনে থেকে যদি কোনো ফ্যাসিস্ট এরকম মুখ খোলার চেষ্টা করে, এখন তো গেছে 32, সামনে যাবে মেম্বার চেয়ারম্যান। আর যৌথ বাহিনী যা আরম্ভ করেছে, আর 7 দিন যেতে দেন, একেবারে ঠান্ডা ফ্রিজ মার্কা হয়ে যাবে। যে পিটানো আমি দেখছি, যে পিটাই গো। আমি রিমান্ডে 10 দিন ছিলাম, বাস্তবতা কিছু আমাকে দেখিয়েছিল। ওরা যে এরকম একটা চেয়ারে বসিয়ে দেয়, হাতের সাথে আর পায়ের সাথে ক্লিপ লাগিয়ে দেয়, মাথার সাথে ক্লিপ লাগিয়ে দেয়, কালো একটা টুপি পরা। ওদের একটা মেশিন আছে,
হাতের আর পায়ের সাথে মিল করা। এই নিয়ে শুধু এরকম সুইচ টিপ দেবে, আস্তে করে আপনার এই আঙ্গুলের নখগুলো খুলে চলে যাবে। শুধু নখ খোলেন তো দেখেন ফিনকি দিয়ে রক্ত বের হবে। কি কথা বলেন না কেন? যেই রক্ত বের হবে ফিনকি দিয়ে নখগুলো উঠে যাবে, তখন পাতলা মিহি যে লবণ আছে মোল্লা সল্ট, ওইটা ছিটিয়ে দেবে। খুব আরাম লাগে না? যে চেয়ারে বসে আছে হাত বাঁধা, পা বাঁধা, গলা বাঁধা, শুধু একবার সুইচের টিপ দিলে 1 মিনিটে 120 বার ঘুরবে। 1 মিনিট পরে মনে হবে 3-4টে দুনিয়া দেখতে পাচ্ছি। এই মেশিন গুলো জালেমরা ব্যবহার করতো, ওগুলো এখনো আছে না নেই? এই জন্য কেউ ভুল করে উস্কানিতে পা দিতেছেন না। যদি একবার চেয়ারে আপনারে বসায় না, বাপ কোনটা মা কোনটা টের পাবেন না। যারা আশা করছি বিশৃঙ্খলা যারা তৈরি করার চেষ্টায় আছে, এরা যেন থামে। আর ডক্টর ইউনূসের মাথা কিন্তু মাথা না, ও মাথা পুরাটা ম্যাগনেট। ও আজকে সকালে যে ঘোষণা দিয়েছে, ও যা বলেছে ও কিন্তু করে ছাড়বে, শান্ত করে ফেলবে একেবারে। ও দেশের খেলোয়াড় না, আন্তর্জাতিক খেলোয়াড়। এই কথা বলে না কেন? উস্কানিতে যারাই পা দিচ্ছেন কোনো লাভ নেই আপনার। ওনার যদি এত লাভ থাকতো নিজে আসুক, 275টা মামলা ফেস করুক। আমাদেরও তো মামলা দিয়েছিল, কই আমরা তো পালিয়ে যাইনি। আমাদের মামলা দিয়েছিল সন্দেহভাজন, আর আপনি একেবারে জেনুইন ভিডিও আছে 275টা মামলার মার্ডার মামলার আসামি। বাংলাদেশে এখন যে ধারাগুলো সংবিধানে সংযোজন করছে আমরা দেখতে পাচ্ছি, একজন মানুষকে কেউ মেরে ফেললে তার শাস্তি হবে, তাকে মেরে ফেলা লাগবে। আপনি মেরেছেন কত? 2732 জন মানুষ শুধু এই 24 সালের 5 আগস্টের আগে মারা গেছে। আর 6 সালের আগস্টে, অক্টোবরের 28 থেকে শুরু করলে কত মানুষ মারা গেছে, সবগুলোর ইনডাইরেক্ট মার্ডার মামলার আসামি আপনি। এক একজনের জন্য যদি একবার করে আপনারে মার্ডার করা হয়, ফাঁসি দেওয়া হয়, কত হাজার বার ফাঁসি দেওয়া লাগবে টের পাচ্ছেন? আর পৃথিবীর ইতিহাস এইটাই বলে, কোন স্বৈরাচার পালিয়ে গেলে জীবনে আর কোনোদিন ফিরে আসে না। এক কথা বলেন। 805 বছর আগে পালিয়েছিল লক্ষণ সেন, আজও আসেনি। আরে ভাই, 805 বছর চলে গেছে, এখনো যদি না আসে, ও আবার কবে আসবে? আশরাফ ঘানি গিয়েছে, আসে নাই। বাশার আল আসাদ গিয়েছে, আসে নাই। হাসিনা গেছে, আসবে না। যারা আশায় বুক বেঁধে আছে, না বুবু আসবে, বুবু এসে করবে কি? বুবু এসে করবে কি? যা করেছে ওজনে একটাও ঠিক দেয়নি। প্রতি বছরে বছরে 42,000 কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়েছে। দেশটা ফকলা করে দিয়েছেন। কিসের ওজন করেছেন আপনি? বাংলাদেশ এখন যে ঋণ, এখন কেউ জন্ম নিলে তার মাথার উপরে 1,10,000 টাকা ঋণ। আর আপনি বলেন আমি উন্নয়নের রোল মডেল বানিয়ে দিয়েছি। যত টাকা পাচার করেছেন, টাকাগুলো যদি পাচার না করে এই দেশে কর্মসংস্থান তৈরি করতেন, এই তারেক সাহেব যেমন কর্মসংস্থান বানিয়েছে, এইরকম শিল্পপতি বাংলাদেশে যারা আছে, টাকাগুলো পাচার না করে যদি এই দেশে কর্মসংস্থান বানাতো, এদেশ থেকে বাইরের দেশে যে রাস্তা ঝাড়ু দেওয়া লাগতো না। টয়লেট পরিষ্কার করে, রান্না করে খায়, আমি নিজে দেখেছি। অথচ এই দেশে কোটি কোটি, প্রায় 36 লাখ যুবক এখন বেকার। এই মানুষগুলো বাইরের দেশে যাচ্ছে টাকা ইনকামের জন্য। কেউ রাস্তা ঝাড়ু দেয়, কেউ পায়খানা পরিষ্কার করে, কেউ ভাত রান্না করে। একটা সম্মানজনক কর্মজীবন নিয়ে এই দেশে বাস করা যেত না? আপনি নিজেও ধ্বংস হয়ে গেলেন, আমাদেরকেও বিপদে ফেলে গেলেন। এই যেন ওজনে আর যেন সামনে কেউ কম বেশি করতে না পারে, সজাগ থাকা লাগবে ইনশাআল্লাহ। আমরা কিছু মানুষের উপর বিশ্বাস করতাম, কিন্তু না, তাদের চরিত্র অলরেডি বাংলার মানুষের কাছে প্রস্ফুটিত হয়ে গেছে। কিছুই করতে পারেনি, এখন অলরেডি চাঁদাবাজি আরম্ভ করে দিয়েছে। আর এখন মাঝে মাঝে বলে আমি রাত 2টায় যাই চাঁদা চাইতে। মানুষ জানে কি করি গো? আরে ভাই, রাত 2টায় আমি ওদের মেশিন দেখেছিলাম। ওদের ওই মাটির নিচে যে ঘর, এমন মেশিন ফেট করা আছে,
আপনি রাত 2টার সময় নারায়ণগঞ্জে যান, বন্দরে চাঁদা চাইতে, মনে করছেন কেউ জানে না। ওদের কাছে যে মেশিন, আপনি পায়খানায় বসে বসে কোন দিকে তাকান ওরা দেখতে পায়। বোঝেন আপনি? দেশটা ওরা এখন নখদর্পণে রেখেছে, দেখতে চাচ্ছে কে কি করে। অলরেডি অনেকের চরিত্র কিন্তু ফাঁস হয়ে যাচ্ছে। এই জন্য আপনারা থামেন। আপনারা একটা মাজলুম দল, 14 দল বাদ দিয়ে বাংলাদেশে আমরা যারাই আছি সবাই মাজলুম। এই কথা বলেন না কেন? নিজেদের পায়ে নিজে কোড়াল মারবেন না। জাতীয়তাবাদী দলের ভেতরে 2টা গ্রুপ এখন, একটা ডান একটা বাম। ডান গুলো অন্তত তারেক জিয়ার কিছু কিছু কথা শোনে, বাম যেগুলো ওগুলো সব চলতেছে দাদা বাবুদের উস্কানিতে। ওরা মনে করেছিল যে ওরা আমাদেরকে চেয়ারে বসিয়ে দেবে। 53টার উপরে চুক্তি হয়েছিল হাসিনার সাথে, কন্যা চলে গেছে, চুক্তিগুলো সব ইউনূস বাতিল করে দিয়েছে। এখন যে বিপদে পড়ে দোয়া পড়বে